এরপর আমরা বরণ করে আমাদের জেলা কমিটির সদস্য এবং তরুণ তুর্কি নেতা হাইকোর্ট কাঁপানো অ্যাডভোকেট, যাকে খুবই দেখেন, গত কয়েকদিন আগে বারুইপুরে ধর্ষণ কাণ্ডে যার সঙ্গে কোমল লড়াইয়ের মধ্যে দাঁড়িয়েছিলেন, সেই কমরেড উপস্থিত কমরেড সায়ন ব্যানার্জিকে আমাদের বরণ করে দিচ্ছে কমরেড শেখ মইনুদ্দিন বরণ করে দিচ্ছে আমাদের সায়ন ব্যানার্জিকে। কমরেড সায়ন ব্যানার্জি লাল ছিলাম। আচ্ছা, এরপর আমরা বরণ করে দিচ্ছি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি দক্ষিণ চব্বিশ জেলা কমিটির সম্পাদিকা আমাদের চন্দনা বাগচিকে আমরা সম্বোধনা করে দিচ্ছি। আমাদের নাটখানা এরিয়া কমিটির এবং মহিলা গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা সন্ধ্যা ওঝা তাকে বরণ করে দিচ্ছে। আমরা কি হলো আপনি? আচ্ছা, এরপর আচ্ছা আমাদের চন্দনা থেকে আচ্ছা, এরপর আমাদের সবাই এইমাত্র উপস্থিত হয়েছেন আপনার সবার। আচ্ছা, চন্দ্রনাথকে সম্বোধন যাচ্ছেন আমাদের এরিয়া কমিটির সদস্য গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা কবে সন্ধ্যা ওঝা। আচ্ছা, এরপর আমরা এরপরে আপনার সবার পরিচিত আমাদের রাজ্যে সর্বপ্রথম বামপন্থীদের কম বয়সী যিনি দিল্লি কাঁপানো এমপি ছিলেন, প্রাক্তন এমপি, আমাদের পার্টির জেলা কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্য, কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সদস্য, ভুল বললাম কিন্তু আমাদের শ্রমিক লাহারি আমাদের কাছে এসছে। শ্রমিক লাহারি এরপর আমরা সম্বর্ধনা কংগ্রেস শ্রমিক লাহারিকে সম্বোধনা দিচ্ছে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে কংগ্রেস কবিতা। আচ্ছা, কংগ্রেস এরপর আপনাদের আমাদের মাঝে 2026 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে এই লড়াই এই 132 সাগর বিধানসভা প্রার্থী ছিলেন স্বপন সিংহ। আপনার সেই স্বপন সিংহ আমাদের পাশে আছে, হেরে পালিয়ে যায়নি, পরাজিত হয়েছে, পালিয়ে যায়নি, কিন্তু তৃণমূল জিতে পালিয়ে গেছে। সেই স্বপন সিংহকে বরণ করে দিচ্ছে আমাদের পরিমল দাস, পরিমল আমাদের এখানকার ব্রাঞ্চ সম্পাদক এবং এরিয়া কমিটির সদস্য কংগ্রেস স্বপন সিংহ। আমাদের গর্ব, আমরা পরাজিত হয়ে কিন্তু মাঠ ছেড়ে যায়নি। আচ্ছা, কবে এরপরে সম্বর্ধনা জানানো হচ্ছে যিনি আজকে সভাপতি এবং আমাদের নামখানা এরিয়া কমিটির সম্পাদক কংগ্রেস সজল ঘরুই। সম্বর্ধনা জানাচ্ছেন কংগ্রেস উত্তম মাইতি, উত্তম মন্ডল, উত্তম মন্ডল। আসুন। লাল 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 সালাম, লাল 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 সালাম। আর হয়নি রাখছি আমরা শুরু
করার আগে একটা কথা বলি, আপনারা জানেন যে আমাদের এই নামখানা ব্লকে বহু মানুষ এসেছেন যারা আমাদের সঙ্গে ছিলেন না, তারা দূরে ছিলেন বা অন্য কোনো রাজনৈতিক দলে ছিলেন। তারা বুঝেছে বামপন্থী তারা মানুষের পাশে থাকে, তাই তারা এখানে এসছেন। তারা আজকের আমাদের এই নেতৃত্বদের সামনে তারা আমাদের এই লড়াইয়ে সামিল হতে চায়। তাদের নাম আমরা করছি, তাদেরকে আজকে আমরা সঙ্গে পেতে চাই, তারা আমাদের সঙ্গে থাকতে চায়, যোগদান করতে চায় আমাদের সঙ্গে। সেই তাদের নামগুলো করে শোনাচ্ছে আমাদের কমরেড হাবিব, আমাদের কমরেড হাবিব এরিয়া কমিটির সদস্য মৌসুমী থেকে কমরেড আছেন, যাদের নাম বলছেন আপনারা দয়া করে দেশের সামনে চলে আসেন। কমরেড আমাদের আদর্শে আলোচিত হয়ে আমাদের মৌসুমী গ্রাম পঞ্চায়েত থেকে অনেক কমরেড এসছেন, টিএমসি থেকে এসে আমাদের দলে যোগদান করতে ইচ্ছুক তারা তারা এখানে এসে হাজির হয়েছে। ওদের নাম আমি পড়ছি, যাদের নাম পড়ছি আপনারা মঞ্চে চলে আসুন। শেখ জামাল, শেখ মফিজুল, শেখ হামিদুল, শেখ সালেহান, শেখ রাকিবুল, শেখ হাসিবুল, শেখ আনোয়ার, শেখ ইনজামুল, শেখ মুন্না, শেখ নূর হোসেন মল্লিক, রশিবুল মল্লিক, শেখ এজাহার, শেখ শফি, সেমির শাহ, পবন মির্জা, বিবেকানন্দ সর্দার, শেখ জাকির হোসেন। সবাই এই সামনে চলে আসুন। যাদের আমি নাম পড়লাম আপনারা সকলে এই সামনে চলে আসুন, মঞ্চের সামনে। আরেকজন এসছেন শেখ মুজিবুর এবং শেখ আনোয়ার, সুব্রত ওঝা। আমরা দেখছি যারা উপস্থিত হয়েছে আজকে আমাদের এই সভায় কিংবা আমাদের পার্টিতে যোগদানের জন্য তারা সবাই প্রায় ইয়াং। আমরা নামখানা এরিয়া কমিটির পক্ষ থেকে তিনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরাও আপনাদের সঙ্গে থাকবো আগামী দিনে, এটা আমরা কামনা করছি নামখানা এরিয়া কমিটির পক্ষ থেকে। হরিপুর এবং চন্দনপিড়িতে থেকে যারা এসছেন আমাদের সঙ্গে আমাদের রাজনৈতিক দলটা করতে চান এবং পশ্চিম বাংলার লড়াই সংগ্রামে এই ডানপন্থী শক্তিকে পরাজিত করার জন্য আমাদের সঙ্গে যারা লড়াই থাকতে চান হরিপুর এবং চন্দনপিড়ি আপনারা চলে আসুন। একইভাবে আপনাদের হাতে আমাদের এই রক্ত পতাকা তুলে দিয়ে আমাদের এই লড়াই সংগ্রামকে শক্তিশালী করে ডানপন্থীদের পর্যুদস্ত করার প্রথম ধাপে আমরা পা রাখবো। আপনারাও চলে আসুন আমাদের এই মঞ্চের সামনে। বিজেপি এবং তৃণমূল ছেড়ে যারা এসছেন, তবে আমাদের জেলা সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পার্টির সম্পাদক আমাদের রতন বাগচির ওনাদের হাতে পতাকা তুলে দিচ্ছেন। যারা অনুপ্রাণিত হয়েছেন বুঝতে পারে গোটা লাল ঝান্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ লাল জিন্দাবাদ, দিকে দিকে লাল ঝান্ডা উঠছে উড়বে, উঠছে উড়বে, দিকে লাল ঝান্ডা উঠছে উড়বে, উঠছে উড়বে, একতার প্রশ্নে লাল ঝান্ডা উঠছে উড়বে, উঠছে উড়বে, বিরুদ্ধে লাল ঝান্ডা উঠছে উড়বে, উঠছে ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দুনিয়ার মতো। আচ্ছা, বাগডাঙ্গা থেকে একজন কমরেড এসছেন, তাকে আমাদের সম্পাদক পতাকা দিয়ে হয়েছে। আচ্ছা কমরেড, এই মুহূর্তে আমরা বহু নেতা আছে আপনারা জানেন, যেমন হরিপুর থেকে খবর এসছে, আরো কমরেডে আছেন বা যারা অনেকে আছেন। আমরা আপনাদের সঙ্গে শুধু পতাকা তুলে নয়, আপনাদের সঙ্গে থাকুন, আমরা আছি আপনাদের সঙ্গে, এই বলে আমরা আমাদের কাজটা সবার কাজটা শুরু করতে হবে। বহু নেতৃত্ব আছে, তাদের বক্তব্য রাখবেন। কংগ্রেস যারা চন্দনপিড়ি থেকে এসছেন, যারা আমাদের সঙ্গে আমাদের এই রাজনৈতিক মতাদর্শে সামিল হতে এবং চন্দনপিড়ি থেকে এসছেন, আপনারা চলে আসুন।
আচ্ছা কংগ্রেস আজকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যে রাজনৈতিক শিক্ষা শিবির শুরু হয়েছে পরপর 3 দিন, তারই পরিপ্রেক্ষিতে আমাদের সাতমাইল বাজারে এই জনসভা। তো আজকের এই আমাদের সভার সামনে উপস্থিত হয়েছেন যারা সর্বোপরি আমাদের পার্টির নেতৃত্ব, কংগ্রেস বন্ধুগণ, মা ও বোনেরা, সবাইকে আমরা ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই। আমাদের নেতৃত্বরা সবাই আছেন, আমরা আগেও ঘোষণা করেছি, আমরা অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের পার্টি করেন না অথচ আজকের উপস্থিত হয়েছেন তাদেরকে নামখানা এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি এখানকার বাজার কমিটি, এখানে মেলা চলছে তথাপিও তারা আমাদেরকে এই মাঠ দিয়ে তারা সহযোগিতা করেছেন। সেই এখানকার 7 মাইল বাজার ব্যবসায়ী সমিতিকে আমরা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাচ্ছি 7 মাইল বাজারের সমস্ত দোকানদার বৃন্দ, ক্রেতা সাধারণকে অভিনন্দন জানাচ্ছি। এখানকার বিভিন্ন পরিবহনে যাতায়াত করা যাত্রী সাধারণ ড্রাইভার ভাইদের আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই নামখানার যে এই জনসভা, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন মুখ তারা এসছেন। আমি দু একটা কথা বলতে, বক্তা আমাদের অনেক আছে, আমি সভাপতি হিসাবে বলতে চাই বন্ধুগণ, আপনারা জানেন ঘটনার মোড় পরিবর্তন হচ্ছে, আমাদের নেতৃত্ব আছে বলবেন। আমি মাত্র 4টে কথা আপনাদের সামনে রাখতে চাই। আমাদের পার্টির যে মূল্যায়ন ছিল, যে পার্টির মূল্যায়ন আপনারা প্রথম জানেন যে আমাদের জননেতা জ্যোতি ঘোষ এই বিজেপি নামক দলটাকে একটা কথা বলেছিল, সেই কথাটা এখন সঠিক কিনা এটা আপনারা জানেন যে জ্যোতিবাবু কি বলেছিলেন আমাদের নেতৃত্বরা বলবে। কেন বিজেপিকে অসত্য পরপরের দল বলা হয়েছিল সেটা তার প্রমাণ হয়েছে। দ্বিতীয়ত আমাদের নেতারা মূল্যায়ন করে বলেছিলেন যে এই যে তৃণমূল নামক যে দলটা, এই দলটা কোনো রাজনৈতিক দল নয়, এই দলটা একটা কোম্পানি মিলে গেছে। এবং আমার মনে আছে 2016 সালের নির্বাচনের আগে ব্রিগেড ভরা মাঠে আমাদের পার্টি নেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র বলেছিল একটা কথা আপনারা জানেন যে আমাদের পার্টি নেতাদের মূল্যায়ন, তিনি বলেছিলেন যে নির্বাচনে সিপিআই হেরে যেতে পারে, 1টা কি 2টো সিট পেতে পারে, কিন্তু সিপিএম থাকবে মাঠে রাস্তায়। কিন্তু আর যদি তৃণমূল 5টা সিট কম পায় তাহলে তৃণমূল নামক দলটা উবে যাবে। আজকে এই 14 মাসের মধ্যে পশ্চিম বাংলায় তৃণমূল দলটা নাই। তৃণমূল দল আছে কিনা আপনারা জানেন, তৃণমূলের কত রকম দল আছে আমার নেতারা বলবে। আমি কাদের সকাল ভাই আছে, আমি ওদের যেতে হয়েছিলাম। আর যে কথাটা আমরা বলতে চাইছিলাম, যে কথাটা নিয়ে আমাদের মধ্যে ডিবেট ছিল, তৃণমূল বিজেপি, অনেকে আমরা বিজেমূল বলে যখন আমাদের পার্টির যুব সমাজ আন্দোলন করেছিল যে বিজেমূল, তার মানে তৃণমূল আর বিজেপিকে মিলে বলা হতো, তখন অনেকে রাগ করছিল, তৃণমূল বিজেপি আবার আলাদা হয়ে যাচ্ছে। এখন আপনারা কি দেখবেন, আর পশ্চিম বাংলায় সমস্ত তৃণমূল ভালো তৃণমূল হয়ে বিজেপিতে ঢুকে গেছে। আপনাদের কাছে ভোট নেওয়ার সময় এই তৃণমূলরা বলেছিল, আমরা যখন বলছিলাম পশ্চিম বাংলায় একমাত্র দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারে একমাত্র সিপিআইএম, তাই সিপিআইএম কে ভোট দিন। মানুষ বুঝেনি আমাদের কথা। বিজেপি বলেছিল আমরা কেন্দ্রে আছি, আমরা রাজ্যে গেলে ডবল সরকার হবে। তাদের প্রথম কাজ নরেন্দ্র মোদী এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছিল 30 দিনের মধ্যে তৃণমূলের সমস্ত চোর ডাকাত যারা আছে তাদেরকে নাকি জেলে ভরবে। আজকে দাঁড়িয়ে আপনার তৃণমূলটা জেলে যায় না, এখানকার বিজেপি যারা আছেন তারা জেনে রাখুন সব দলে বিজেপির দলে যাচ্ছে, দুর্নীতিবাজদের ছাড়া হবে না। বামপন্থীরা যতক্ষণ থাকবে দুর্নীতিবাজের বিরুদ্ধে লড়াই করবে। তাই এই লড়াই বড় কঠিন। এটা বিজেপি তৃণমূল চলে গেছে, বিজেপি নামক একটি দল, এটা আধা ফ্যাসিস্ট নয়, একেবারে ফ্যাসিস্ট দল, ভয়ঙ্কর দল, হিটলারকে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা। একের পর এক মানুষের বিরুদ্ধে আইন ঘোষণা করছে। গতকালের ঘটনা বলি, সূর্য উঠলে যখন সকালবেলা বোঝা যায় দিন কেমন যাবে হয়ে গেছে। আর আপনারা জানেন আমরা যে এই সভা করছি, এই সভাকে বানচাল করে দেওয়ার জন্য কালকে নামখানাতে বকখালিতে কোনো পতাকা বাঁধতে যায়নি।
আমরা এখানকার দাঁড়িয়ে রথ মেলা আছে, একটা মানুষের মেলা, আমরা কোথাও রাজনৈতিক কর্মসূচি রাখি না, মাইক ধরি না, কালকে কোনো পতাকা বাড়তে দেওয়া হলো না। অতি লাগবে না রশিদ ফোন, বকখালি রশিদ ফোন আমাকে বলছে সদরবাবু ফ্লাগ পাওয়া যাবে না। আমি বললাম আপনি কি বিজেপি দায়িত্ব পেয়েছেন নাকি? এটা এই জন্য বলছি যে ভয়ঙ্কর দিন আসছে, এই দিনে আমাদেরকে খুব লড়াইটা খুব কঠিন হবে। তাই আমাদের এই মাঠ থেকে শপথ নিতে হবে, শুরু করতে হবে। তৃণমূল শেষ হয়ে গেছে, বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষকে জোটবদ্ধ হয়ে লড়তে হবে, এই আহ্বান জানাচ্ছি। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই লড়াই যে 125 বিধানসভা নির্বাচনের প্রার্থী কমরেড স্বপন সিংহকে আমি অল্প সময় তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। সভাপতি ফজলদা, অন্যান্য নেতৃত্ববর্গ তারা মূলত বলবে। আমাদের অসংখ্য কমরেড এসেছেন, এই সভা প্রমাণ করবে আগামী দিনের নামখানায় প্রত্যেকটা পঞ্চায়েতে লাল ঝান্ডা উঠবে। লাল ঝান্ডা ওঠার শপথ আজ 17 জুলাই আমরা এই 7 মাইল বাজার থেকে নিতে চাই। নির্বাচনের সময় আমরা বলেছিলাম যে আমরা 1 পাই, 2 পাই, 3 পাই, আমরা লাল ঝান্ডা আপনাদের সঙ্গে আছি, থাকবো এবং আগামী দিনের লড়াইতে আপনাদের সঙ্গে থাকবো। ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক দল আমাদের রাজ্যের ক্ষমতা আটকাতেই হবে। কঠিন লড়াই, গত 15 বছর যে লড়াই করেছেন তার থেকে আরো দাঁতে দাঁত চেপে এই লড়াইটা করতে হবে। তৃণমূল উবে গেছে, মমতা ব্যানার্জিকে কেউ ক্ষমা করবেন না। এই মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক শক্তির হাত ধরে পশ্চিম বাংলার গদিতে বসিয়ে দিয়েছেন এবং তার বিরোধী দলটাকেও, আজকের বিরোধী দলটাকেও বিজেপির বগল দাওয়া করে তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে। এই মুহূর্তে লাল ঝান্ডা ছাড়া বাঁচার স্বপ্ন নেই। তাই আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদের গোটা নামখানা এলাকায় আজকের মানুষ সাধারণ ভোটার সমর্থক দরদি তারা আজকে লাল ঝান্ডার কাছে, লাল ঝান্ডার মাটিতে, লাল ঝান্ডার ছত্র ছায় আসতে চলছে। আমাদের নেতৃত্বরা বলবেন, আমি তাদের সময়কে ব্যাঘাত ঘটাবো না, শুধু এই কথা বলতে চাই আপনারা সঙ্গে থাকুন। আগামী পঞ্চায়েত নির্বাচনে ফ্যাসিস্ট শক্তিকে নামখানার মাটি থেকে হাঁটাতে হবে। এই শপথ আজকের নামখানা নিতে হবে। পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো, তৃণমূলের দালালি করার মতো বিজেপির দালালি করতে যাবেন না। লাল ঝান্ডা আপনাকে ছেড়ে কথা বলবেন না। আপনারা জানেন এবারে স্লোগান পাল্টে গেছে, সেই স্লোগান আপনারা দেবেন। আমরা জানি কি আমাদের কাজ, কি আমাদের রাস্তা, কোন পথে আমরা চলবো। তাই আমি আপনাদের কাছে শুধু একটা স্লোগান দিয়ে শেষ করতে চাই, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। দেশ বাঁচাও। সবাইকে অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। কমরেড, এরপরে বক্তব্য রাখবেন আমাদের পার্টির ভারতের মাঠবাড়ি কর্মচারী দক্ষিণ 24 জেলা পার্টির সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, আমাদের প্রিয় নেতা কমরেড রতন বাগচি আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন। আচ্ছা, এই মুহূর্তে পৌঁছেছেন আপনারা জানেন আমাদের গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মোনালিসা সিনহা, তাকে আমরা এরিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, কমরেডগণ এবং বন্ধুগণ, আমাদের জেলা পার্টির পক্ষ থেকে আপনাদের এলাকায় 4টে বিষয় পার্টি ক্লাস অনুষ্ঠিত হবে আজকে সন্ধ্যে থেকে। সারা জেলা থেকে আমাদের বাছাই করা নেতৃত্বকে নিয়ে এই পার্টি ক্লাসের আয়োজন করা হয়েছে। এখন অনেকে অবাক হতে পারেন যে বুড়ো বুড়ো লোকরা আবার ক্লাস করে কি শিখবে। আমরা মনে করি কমিউনিস্ট পার্টি যারা করি তাদের সারা জীবন যেমন এক বই থেকে শিখতে হয় আর মানুষের মধ্যে থেকে লড়াই আন্দোলনের মধ্যে শিখতে হয়।
কাজে আমাদের শেখার কোনো শেষ নেই। এই তৃণমূলের 15 বছরের রাজত্বে তৃণমূলের নেতারা কোনো ক্লাস করবে বা রাজনীতি যারা করে তারা আবার ক্লাসে যাবে, পড়াশোনা করবে, এ শুনলে কেউ অবাক হতে পারেন। কিন্তু আমাদের পার্টিতে এই চর্চা আছে। এখানকার নামখানা আপনাদের পার্টি এই আয়োজন করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা এখানে এই শিক্ষা শিবির করার জন্য সাহায্য করেছে তাদের জেলা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে বক্তারা আছে, যেহেতু তাড়াতাড়ি শুরু হবে, কমরেড শ্রমিক লাহিড়ী আমাদের প্রথম ক্লাসের শিক্ষক, উনি ওইখানে চলে গেছে। কমরেড শতরূপ, কমরেড সায়ন, মোনালিসা আছে, তারা বলবে। আমি সময় নষ্ট করতে চাই না। এই যে এখানে প্রতিটি যোগদান হলো, সারা রাজ্যব্যাপী মানুষের লাল ঝান্ডার প্রতি আকর্ষণ বাড়ছে। তার কারণ 80টা সিট নিয়ে যেটা তৃণমূল দল, তারা 4 তারিখের পর থেকে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ক্ষমতায় না থাকলে এরা কোনো জায়গায় থাকতে পারবে না। আর আমরা 11 সালে সরকার থেকে গেছি, কিন্তু লাল ঝান্ডা নামাইনি। লাল ঝান্ডা লড়াই আন্দোলনে আছে, বহু কমরেড শহীদ হয়েছে, বহু কমরেড জেল কেটেছে। এই সরকার আসার পরে প্রথম যেটা করে, নিউ মার্কেটে কিছু গরিব মানুষ দোকানদারি করত, রাত্রিবেলা বুলডোজার দিয়ে সব ভেঙে গুড়িয়ে দিয়ে। এই সরকার আসার পরে 3 দিনের মধ্যে আমরা মিছিল করেছি লাল ঝান্ডা আমরা, যে ভোটে যেতে ওরা থাকবে। আমরা সারা রাজ্যে একটা সিট পেয়ে থাকতে পারি, কিন্তু মানুষের উপরে, বিশেষ করে গরিব মানুষের উপরে আক্রমণ হলে আমরা থাকবো। হকারদের উপর আক্রমণ, রেলওয়ে হকার, কেউ চা বেচে, কেউ মুড়ি বেচে, কেউ বিস্কুট বেচে, বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। এমন ঘটনা ঘটেছে যাদবপুরে, যখন গুড়িয়ে দিচ্ছে তখন কাঁদতে কাঁদতে সেই মহিলা বলছে, কদিন আগে বিজেপিকে ভোট দিয়েছি, তার প্রতিদান এইটা। ওই মহিলার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এখানে যারা বিজেপির সমর্থন আছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তারাও খুব অচিরেই এটা বুঝতে পারবেন। মাইনরিটি লোকরা, ধর্মের দিক দিয়ে মুসলমান, তারা বিজেপির ভয়ে বেশিরভাগ তৃণমূলকে ভোট দিয়েছিল। আর যাদের ভোট দিয়েছিল তৃণমূলকে বিজেপির ভয়ে, তারা কেউ ঋতব্রতর নামে, কেউ কাকলি ঘোষদত্তের নামে সব বিজেপির ঘরে বেনামে জমা হয়ে যাচ্ছে। কাদের ভোট দিয়েছিল? এমনকি মুর্শিদাবাদে মুসলিম এমপি ধর্মে তারাও পর্যন্ত বিজেপির ঘরে জমা হয়ে যাচ্ছে। কেন? তার কারণ চুরি, জোট চুরি এমন ভাবে করেছে। আর বিজেপি, সিবিআই, ইডি দেখবেন নিচের তলার লোকদের ধরছে, ডিম চুটছে, আর যারা উপরে আছে, এমপি এমএলএ জিতে আছে, তাদের এনসিপিআই নামে নিচ্ছে, তাতে রীতিমতো তৃণমূলের নামে নিচ্ছে। এই হচ্ছে বিজেপির কারণ। কাজে বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে একমাত্র লাল ঝান্ডা যারা এই লড়াই করছে। আর এই লড়াই করতে গিয়ে পশ্চিমবাংলায় প্রথম রাজনৈতিকভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য লায়েক আলীকে বেছে নিয়েছে। বারুইপুরে একটা 11 বছরের মেয়েকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছিল লায়েক আলী। লায়েক আলীর অপরাধ সিপিআইএম করে, সেই কারণে লায়েক আলীকে 27টা ধারা দিয়ে জেলে পুরেছে। আর যখন ওর বাড়িতে পুলিশ এসছে, তখন পুলিশের সামনে আস্তে আস্তে হেঁটে হেঁটে পুলিশের গাড়িতে এসেছে। যখন কোর্টে 8 দিনের
পুলিশ কাস্টডি নিয়েছে, সায়নরা লড়েছে, তখনও স্লোগান দিতে দিতে বেরিয়েছে। এখনো নরেন্দ্রপুরের জেলে পার্টির বই পড়াশোনা করছে এবং আরো দৃঢ়ভাবে শপথ নিচ্ছে যতদিনই জেলে থাকুক সে আবার ফিরে এসে এই লাল ঝান্ডা নিয়ে মানুষের লড়াই করবে। ওর বাড়ির লোককে আমরা বলে এসছি যে আপনারা চিন্তা করবেন না, ওর বউ ভাই সবাইকে, মা বাবা, যে আমাদের আইনজীবীরা আছে তারা লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট অব্দি বুঝে নেবে কতদিন জেলে রাখবে। জেল থেকে বেরিয়ে আবার যখন মানুষের মাঝখানে কাজ করবে তখন আপনাদের পরিবারেরও নাম উজ্জ্বল হবে। আমি শুধু বলবো, লায়েক আলী কিন্তু জেল খাটছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। আজকে আপনি যদি লায়েক আলীর সমর্থনে না নামেন রাস্তায়, কালকে আপনার বাড়িতেও একই জিনিস করলে তখন কেউ নামবে না। কাজেই এই লড়াই কিন্তু লায়েক আলীর একার নয়, এই লড়াই একা সায়ন ব্যানার্জিদের লড়াই নয়। আইনে এই লড়াই রাস্তায় নেমে আমাদের সবাইকে করতে হবে। এই বিজেপি সরকারকে, এই সাম্প্রদায়িক সরকারকে এখানে হটানোর জন্য লাল ঝান্ডা নিয়ে লড়াই ছাড়া কোনো রাস্তা নেই। বাকি যা আছে সায়ন 17 মোনালিসা আপনাদের সামনে বলবে। আমি শুধু এইটুকু বলবো, আজকে মৌসুমী দ্বীপ থেকে কিছু মানুষ এখানে যোগদান করলেন, আরো বহু মানুষ এলাকায় এলাকায়, সবাই তো আর এখানে আসতে পারবে না। নামখানায় এইটুকু জায়গা একটা দ্বীপে বিভিন্ন জায়গায় যোগদান করছে। আগামী দিনের লড়াইতে এখানে যারা পুলিশ আছে, যারা রাজ্যের পুলিশ আছে, তাদেরকেও মনে করে দিয়ে দেবো, তারা ভুলে যাবেন না যে মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী ছিল, আজকে তার কি অবস্থা, আর সেই পুলিশ অফিসারদের কি অবস্থা। কিছু সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেছে, কিন্তু বাকি যাদের তাদের অবস্থাটা কি। কাজেই ক্ষমতা শেষ কথা নয়, এই সরকারি শেষ কথা নয়। আপনারা যে চাকরি করছেন, যে উর্দি পড়ছেন, সেই উর্দির মর্যাদা রাখবেন। আপনাদের এই অধিকার কেউ দেয়নি যে আজকে মিটিং আছে কালকে রাস্তায় ফ্ল্যাগ লাগাতে দেবেন না। কোথায় লেখা আছে সংবিধানে, কোথায় আইনে? যে অফিসার এইটা কালকে করেছেন, কালকে যদি সায়ন ব্যানার্জিরা গিয়ে হাইকোর্টে কেস করে যে লাল পতাকা লাগাতে আটকিয়েছে, আপনাকে ফালতু ফালতু হাইকোর্টে দৌড়াতে হবে বা অন্য কিছু করতে হবে। আমরা চাই না প্রথম এই সংঘর্ষ, কিন্তু কোন অংশে অন্যায় করলে সে পুলিশ অফিসারই হন আর এমএলএ হন আর মন্ত্রী হন, একদিকে রাস্তায় লড়াই হবে, আরেকদিকে কোর্টে লড়াই হবে। লায়েকেরটা আমরা তাই লড়ছি। সারা রাজ্যে লড়াই হচ্ছে আর কোর্টে লড়াই হচ্ছে। আবার 21 তারিখে ডেট আছে, লায়েক আলী আসবে বুক ফুলিয়ে, তৃণমূলের যারা ছিলেন তাদের মতন চোরের মতন পালিয়ে গিয়ে নয়, বুক ফুলিয়ে কোর্টে আসবে। আমাদের আইনজীবীরা বুক ফুলিয়ে লড়বে। আমরা কোর্টের বাইরে, কোর্টের এজলাসের ভিতরে বুক ফুলিয়ে দাঁড়াবো যে আমাদের একজন লড়াকু কমরেড আছে। কাজেই এই লড়াইতে আপনাদের সাথে চাই, নামখানার মানুষকে সাথে চাই, মৌসুমী দ্বীপ সেইখানকার মানুষকে সাথে চাই। আগামী পঞ্চায়েত ইলেকশনে আমাদের দেখতে হবে কোন দোঁয়াশলা লোক আজ যাকে ভোট দেবেন কালকে তৃণমূলে যাবে, তৃণমূল থেকে বিজেপি হয়ে যাবে। এই রোজ যারা যাতায়াত করে তাদের মাটি থেকে উৎখাত করে ফেলে দিয়ে লাল ঝান্ডার পঞ্চায়েত তৈরি করতে হবে, মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে
আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। হ্যালো, আচ্ছা কমরেড, আমাদের এই সভায় এসে পৌঁছেছেন আমাদের গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মোনালিসা সিনহা। আমরা তাকে আমাদের নামখানা এরিয়া কমিটির গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য কমরেড প্রভাবতী দাস তাকে বরণ করে নিচ্ছে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে। আচ্ছা কমরেড, একটু বিশেষ ঘোষণা, আমাদের যারা ওখানে গাড়ি রেখেছেন, আমাদের জেলা সম্পাদকে চলে যেতে হবে, গাড়িটা বের করে দেওয়ার একটু সহযোগিতা করুন। টোটো ভাইদের বলছি যে ওই মন্দিরের সামনে, এই রথের সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছেন, জেলা সম্পাদকের গাড়িটা চলে যাবে আমার পার্টি ক্লাসে, তাই গাড়িটা বের করে দেওয়ার একটু সহযোগিতা করুন। আচ্ছা কমরেড, এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মোনালিসা সিনহা। তাকে অনুরোধ করছি তার স্বল্প বক্তব্য রাখার জন্য। হ্যালো 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 কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বরা এবং নামখানা কাকদ্বীপ থেকে আগত সমস্ত আমার সাথী বন্ধুদের প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি নামখানা 7 মাইল বাজারের বুকে আজকে এই ধরনের সমাবেশ করার জন্য এবং আপনাদের আসার জন্য। আমার আগে রতনদা বলেছেন এবং তার আগেও বক্তারা বলেছেন, আপনারা শুনছেন, আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন সায়ন এবং শতরূপের বক্তব্য শুনবেন বলে, ফলে ওরাও বলবে অবশ্যই আপনাদের কাছে। তার আগে কিছু কথা, আমি এই সময় দাঁড়িয়ে যখন ট্রেনে যাতায়াত করছিলাম, আমাকে একজন 20-21 বছর বয়স হবে, আমাকে ডেকে হঠাৎ বলল, দিদি একটা কথা ছিল। এখন আমি বুঝতে পারছিলাম না কি কথা বলতে চাইছেন। হ্যাঁ বলো। বলে আমি না আপনাকে চিনি, বিভিন্ন জায়গায় আমি শুনেছি আপনি বক্তৃতা করেছেন, আপনি বলেছেন। বললাম ভালো কথা, তোমার কি কথা আছে? বলে আমি একটা কথা জানতে চাই, আপনারা যারা সিপিআইএম করেন আপনারা কি হাত গুনতে জানেন? আমি জিজ্ঞেস করলাম কেন ভাই তুমি এ কথা বলছো? বলছে এই 15 বছর আগে যখন এই মমতা ব্যানার্জির সরকারটা আসেনি, আপনারা মাইকে দাঁড়িয়ে বলতেন, আপনিও বলেছেন অনেক সময়, যে যার যাই করুন তৃণমূলকে ক্ষমতায় আনবেন না, মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনবেন না, রাজ্যটা শেষ হয়ে যাবে আপনারা বলতেন। কিন্তু তখন আমরা বুঝতে পারিনি, আমরা ভুল করেছিলাম। আর 15 বছর পর যখন বুঝলাম যে চোর জোচ্চোর তাদেরকে আমরা ক্ষমতায় এনে ভুল করেছিলাম, আপনারা যখন এবারে বিধানসভা নির্বাচনের আগেও আমাদেরকে বারবার এটা বলার চেষ্টা করেছিলেন যে আসলে তৃণমূল বিজেপিটা এক, আসলে যারা ভাবছেন যে তৃণমূলকে তাড়াতে হচ্ছে বিজেপিকে ভোট দেবো বা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবো, আসলে একটা দল যদি ভোট না পায় তাহলে উঠে গিয়ে আরেকটা দলে মিলে মিশে যাবে, আপনারা এটা বলেছিলেন এবং ঠিক কথা বলেছিলেন। আজকে বিজেপিতে যারা গেছে সবাই ভালো তৃণমূল হয়ে গেছে, সবাই নাকি এখন ভালো তৃণমূল। শুভেন্দু ছিল একা ভালো তৃণমূল, এখন তৃণমূলে যা ওই ছোট কুচো বড় নেতা আছে সব গিয়ে বিজেপিতে গিয়ে মিলে মিশে একাকার হয়ে গেছে। ফলে আপনারা সঠিক কথা বলতেন। হ্যাঁ, এখন শুধু ওই ভাইটি নয়, রাস্তাঘাটে দেখবেন সবাই বলছে লাল ঝান্ডা সঠিক কথা বলেছে, লাল ঝান্ডা যা বলেছে সেটাই ঠিক। তৃণমূল বিজেপি এই দুই সরকারের আমলে 15 বছর তৃণমূলকে দেখেছি, আর 2 মাস ধরে বিজেপিকে দেখা হচ্ছে। কোন নীতির পার্থক্য হয়েছে? 44টা ধর্ষণের ঘটনা ঘটেছে গত 2 মাসে। 2 মাসে 15 বছরের কথা ছেড়ে দিন, তৃণমূলের অজস্র ঘটনা, বিচার হয়নি। যারা ভেবেছিলেন বিজেপি আসলে বিচার হয়তো মেয়েরা পাবে, শুনে রাখুন 44টা ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং জানি না আজকে যখন মাইকে দাঁড়িয়ে কথা বলছি আরো কতগুলো ঘটনা গোটা রাজ্যের বুকে ঘটে যাচ্ছে কিনা। এটা বিজেপির সরকার।
এটা বিজেপির সরকার। আসলে তৃণমূলের সাথে বিজেপির নীতির কোথাও পার্থক্য নেই। আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করেছিলাম। আপনারা যারা দুটো ফুল আলাদা আলাদা ভাবছেন, নীতির প্রশ্নে আসলে প্রত্যেকে এক। যাহা তৃণমূল তাহাই বিজেপি, নীতির কোনো পার্থক্য নেই। আর সেই কারণে অনেক প্রতিশ্রুতি। প্রথমে বললো সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে, বলেছিল না? বিধানসভা নির্বাচনের আগে এত প্রতিশ্রুতি, লক্ষ্মীর ভান্ডার সমস্ত মা বোনেরা পাবে, যারা পাচ্ছেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারও পাবেন, বলেছিল না বিজেপি? তাহলে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছিলেন তারা বিধানসভা নির্বাচনের আগে তারা ফর্ম ফিল আপ করলেন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য। ভোট শেষ, 4 তারিখের ফল ঘোষণা হয়ে গেল। এবার বলছে কি, না না ও সবাই পাবে না, আগে 13 পাতার ফর্ম ফিল আপ করো। আচ্ছা, তখন প্রথমে বললে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে সবাই পাবে, এখন বলছো এটা পাবে না ওটা পাবে না, আবার বলছো 13 পাতার ফর্ম ফিল আপ করো। মহিলারা নাস্তানাবুদ হয়েছেন। অনেকে বলেছেন যে 13 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা নাস্তানাবুদ হয়েছি। তাহলে তখন তো বলেছিল কি সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, অথচ সেটা তো হলোই না। এমনকি যারা ফর্ম ফিল আপ করলেন কতজন পেয়েছেন? এখানে অনেক মা বোনেরা উপস্থিত আছেন, অনেকে বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। প্রত্যেককে জিজ্ঞেস করছি কতজন পেয়েছেন অন্নপূর্ণার ভান্ডার? আপনাদের বলে যেতে হবে। 2 মাসে 44টা ধর্ষণ, অথচ অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের দেওয়ার কথা ছিল, তারা কিন্তু পাচ্ছেন না। আর তারপর ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয়। যারা প্রকৃত ভোটার, এসআইআর করে বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখলাম আমাদের রাজ্যে পরিকল্পিতভাবে এসআইআর করা হলো, সুপরিকল্পিতভাবে। এবং সেই এসআইআর এর মধ্যে দিয়ে যে 27 লক্ষের নাম বাদ গেল, তার মধ্যে 63% 63% মহিলারা রয়েছেন। প্রকৃত ভোটার সেই মহিলাদের নাম বাদ গেছে। কেন প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে? বিজেপিকে প্রশ্ন করবেন না আপনারা যে প্রকৃত ভোটার যারা আমার রাজ্যে এতদিন ধরে রয়েছেন তারা আজকে বলা হবে যে তুমি এখানকার ভোটার না? আবার বলা হচ্ছে যাদের নাম নেই তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন না, তারা রেশন পাবেন না, রেশনিং ব্যবস্থাটাও তুলে দেওয়ার চেষ্টা চলছে। তাহলে নীতির প্রশ্নে আলাদা কিছু দেখলেন? যাহা তৃণমূল তাহাই বিজেপি। চুরি জোচ্চুরি দুর্নীতি করে এই তৃণমূলের দলটা 15 বছর ধরে গোটা রাজ্যটাকে একটা দুর্নীতির পাকে পরিণত করেছিল। আর আমরা বলেছিলাম, তখনও বলতাম, পাকেই পদ্ম ফুল ফোটে। তাই তৃণমূলের দুর্নীতির পাকেই দাঁড়িয়ে পদ্ম ফুল বিজেপি ফুটলো। এবং আমরা আরেকটা কথাও বলেছিলাম। কি বলেছিলাম? বলেছিলাম আসলে মমতা ব্যানার্জিকে রাজ্যের বুকে নিয়ে এসেছে আরএসএস। আরএসএস মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিল এই কারণে যাতে বামফ্রন্টকে সরানো যায়, বামপন্থীদের সরানো যায়। দেখবেন আমরা প্রথম দিন থেকে কথা বলছিলাম, প্রমাণিত হলো। যখন একটু একটু করে বিজেপি বাড়ছে আমার রাজ্যে দাঁড়িয়ে, মমতা ব্যানার্জি একটু একটু করে বিজেপিকে বাড়তে সাহায্য করছেন আমাদের রাজ্যে দাঁড়িয়ে, তখন আমরা এই কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে বিজেপিকে এ রাজ্যের মাটিতে তৃণমূল মমতা ব্যানার্জি জায়গা করে দিচ্ছে, কারণ এটা আরএসএস এর প্রোপাগান্ডা। আরএসএস এটাই চাইছে এবং সেটাই হলো। মমতা ব্যানার্জি প্রথমে বিরোধী করলেন বিজেপিকে, এবার বিজেপির হাতেই রাজ্যটাকে দিয়ে নিজে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেলেন। আর দলের যারা যারা ছিল সব গিয়ে আজকে ঢুকে গেছে বিজেপির দলটাতে। আচ্ছা, মমতা ব্যানার্জিকেই না কোনোদিন তৃণমূল থেকে দাঁড়িয়ে দেয়? যা চলছে এক এক করে সবই তো শুনছি যে বিজেপির দিকে চলে যাচ্ছে, কৃতজ্ঞত সহ যা আছে। এখন মমতা ব্যানার্জি কতদিন আবার তৃণমূলে থাকে সেটাও কিন্তু সন্দেহ আছে। একবার কোনদিন শুনবেন মানে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো তৃণমূল দলটাকে বেচে দিয়ে তারাও হচ্ছে বিজেপিতে চলে যাচ্ছে, এবং সেই দিন মনে হচ্ছে বেশি দেরি নয়। কেন নয়? না হলে ওদের হাতে হাত করা পড়তে পারে। চুরি করেছে তো, দুর্নীতি করেছে তো, আমরা বারংবার বলেছি। আচ্ছা, ডিমের ডিম ছোড়ার রাজনীতি করছে। আবার গতকাল শুনলাম নিউ টাউনে বিজেপির নেতারাও নাকি ডিম খেয়েছে। এখন সেটা হয়,
আপনি যারা যেটা শুরু করবেন আপনার উপরেও সেটাই চলবে, ফলে এটা হয়। কিন্তু অপরাধীরা গ্রেপ্তার হলো কোথায়? অনেক বড় বড় কথা বলেছিল না বিজেপি? বিজেপি যে এই বলে ক্ষমতায় এসেছিল, যারা ভেবেছিলেন বিজেপি এসে এই গোটা তৃণমূলটাকে জেলে ঢুকিয়ে দেবে, গোটা তৃণমূলের মন্ত্রিসভা জেলে ঢুকে যাবে। আচ্ছা, একজনও ঢুকেছে। তাহলে আজকে দাঁড়িয়ে জবাব দিতে হবে বিজেপিকে। আপনারা এত প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষ বিশ্বাস করে আপনাদের ভোট দিলেন, তাহলে আজকে তৃণমূলের ওই চোর গুলো বাইরে কেন? তাদেরকে ভেতরে ঢোকান, এ কথা আপনাদের বলতে হবে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন হবে, অঞ্চলে অঞ্চলে লড়ছে কারা? বলেছিলাম আমরা নাকি শূন্য, আরে শূন্য থেকে আমরা এখন এক হয়েছি 100 হতে বেশি দিন সময় আমাদের লাগবে না। কারণ বিধানসভার অভ্যন্তরে লড়ছে কারা? 80 জন তৃণমূলের এমএলএ। কারুর টিকিট দেখা পাচ্ছেন? কারুর টিকিট দেখা আছে? কারুর টিকিটই দেখবেন না। বিধানসভার অভ্যন্তরে লড়াই করছে 4 জন, একজন বামপন্থী যে বিধায়ক আছে তিনি, একজন আমাদের নওশাদ সিদ্দিকী এআইএসএফ এর, এবং 2 জন হচ্ছে কংগ্রেসের এমএলএ। এই 4 জন আসলে প্রকৃত বিরোধীর ভূমিকা পালন করছে, আর কোনো বিরোধী বিধানসভায় নেই। তাহলে যারা ভাবছেন আগামী দিন পঞ্চায়েত নির্বাচন, বুথে বুথে লাল ঝান্ডায় এই লড়াইটা করবে, কারণ প্রকৃত বিরোধী হিসেবে লাল ঝান্ডার লড়াইয়ের ময়দানে আছে। তাই তো আক্রমণ, তাই তো লায়েক আলীকে গ্রেফতার করতে হয়। কি অপরাধ ছিল? সায়ন আছে বলবে নিশ্চয়ই, ও আইনি লড়াইটা লড়ছে ওখানে। আমরা তো গিয়েছিলাম পরের দিন। কি অপরাধ ছিল? একটা নাবালিকা মেয়ে, তাকে নৃশংসভাবে খুন করা হলো, সে পরিবারের পাশে গিয়ে কেউ দাঁড়াতে পারবে না? আমরা ভিডিওগুলোতে দেখিনি? লাইক তো থামানোর চেষ্টা করছিল মবকে। তাহলে সেখানে দাঁড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক ষড়যন্ত্র করে লাইককে জেলে ঢোকানো হলো, তাতেও থামা হলো না। আমি সুজনদা আমরা কেন গিয়েছিলাম সেখানে? আমরা কেন পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছিলাম? তার জন্য আমাদের নামে অভিযোগ দায়ের করা হলো থানাতে। তাহলে আপনারাই ভেবে নিন কোন বাংলায় আপনারা বাস করছেন, আমরা বাস করছি। অপরাধ হবে, অন্যায় হবে, আমরা তার প্রতিবাদ করতে পারবো না, তার পাশে গিয়ে তাদের দাঁড়াতে পারবো না, সেটা আমাদের অপরাধ। লায়েক আলী সম্পর্কে বারুইপুরে যান, মানুষ কি বলছে শুনে আসুন। বিজেপির নেতাদের বলছি, যারা আমাদের কথা শুনছেন, আর এটাও জেনে রাখবেন, বামপন্থীরা জেলের ভয় পায় না, লাল ঝান্ডারা ওই গারদের ভয় পায় না। লাল ঝান্ডারা প্রতি মুহূর্তে যখন লড়াই করতে আসে, তারা জানে আমাদের জেলে যেতে হতে পারে, আমাদের সম্পর্কে মিথ্যা মামলা হতে পারে, অজস্র ঘটনা ঘটতে পারে, ঘরছাড়া হতে পারি, কিন্তু আমরা লড়াইয়ের মাটিতে থাকি। আমাদের লাল ঝান্ডার রং একদিনে লাল হয়নি। অসংখ্য কমরেড শহীদ হয়েছেন। আমাদের কাকদ্বীপ নামখানাতেও অনেক কমরেড আছেন যারা শহীদ হয়েছেন, আর শহীদের রক্তে একটু 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 করে আমাদের লাল ঝান্ডাটা আরো 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 বেশি লাল হয়েছে, গাঢ় লাল হয়েছে। আর আমরা সেই লাল ঝান্ডাটাকে কাঁধে করে শক্ত করে নিয়ে আমরা লড়াই করছি সেই শোষিত মানুষদের জন্য, সেই শোষিত মহিলাদের জন্য, সেই ছাত্র, সেই যুব, সেই কৃষক, সেই শ্রমিকের জন্য, যারা এই সরকারের আমলে প্রতিদিন একটু একটু করে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তাই লায়েককে বেশি দিন আপনারা জেলে আটকে রাখতে পারবেন না, এ কথা দিয়ে যাচ্ছি। আমরা লায়েক আলীকে জেল থেকে বের করেই আনবো, কারণ ও কোনো অপরাধ করেনি, ও কোনো অপরাধী নয়। মানুষের পাশে থাকাটাকে কোনো অপরাধ বলে না। তাই আমরা আপনাদের কাছে কথা সোচ্চারে বলে যেতে চাই, ভয় দেখাচ্ছেন, আমাদেরকে জেলের ভয় দেখাচ্ছেন, গ্রেপ্তারের ভয় দেখাচ্ছেন, ও ভয়ে আমরা লাল ঝান্ডারা কোনোদিন ভয় পাইনি, আগামী দিনেও ভয় পাবো না। আপনারা হকার উচ্ছেদ করবেন, দেখবেন সামনে লাল ঝান্ডা দাঁড়িয়ে আছে। আপনারা মহিলাদের উপর নির্যাতন করবেন, দেখবেন সামনে লাল ঝান্ডা দাঁড়িয়ে আছে। আপনি যে অপরাধ করতে যাবেন, দেখবেন সামনে দাঁড়িয়ে লাল ঝান্ডা আপনাদের বিরুদ্ধে কথা বলছে। আমরা জানি
শক্ত করব। এই কথা বলে আপনাদের সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এনক্লাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। কমরেড, ইতিমধ্যে আমাদের কাছে চন্দনপিড়ি এবং হরিপুর থেকে অনেক মানুষ এসছেন, তারা যোগদান করতে চায়, কিন্তু সময় খুব কম, আমাদের নেতৃত্ব দিয়ে ফিরতে হবে। তাই তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে সবাই আসার জন্য। আগামী দিনে কোনো এক সভায় আমরা নিশ্চয়ই তার সেই ব্যবস্থা করব। তাদেরকে আজকের আমরা যোগদান করতে পারছি না। আচ্ছা কমরেড, এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় এই সময়ের কালে আমাদের যুব নেতা, যাকে তাত্ত্বিক নেতা কমরেড শতরূপ ঘোষ। সেই শতরূপ ঘোষ আপনাদের সামনে বক্তব্য রাখছেন, কারণ ওনাকে ফিরতে হবে, তাই কমরেড শতরূপ ঘোষের আজকে আসছে। কংগ্রেস সভাপতি মঞ্চে আছে, মৌলভী আছে, সায়ন আছে, এছাড়াও আমাদের পার্টির নেতৃত্ব যারা এখানে আছেন, অনেকে যেখানে আমাদের শিক্ষা শিবির হবে সেখানে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আরে আপনিও তো আমার ভাইজান। এখানে আপনারা যারা আছেন আমার গুরুজনেরা, আমার ভাইরা, বোনেরা, বন্ধুরা, দেখুন আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না। এমনি এখন বর্ষাকাল, আকাশের যে অবস্থা, যে কোনো সময় মেঘ করে আসছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আমার পরে সায়ন বলবে, আর আমি বলার আগে রতনদা বলেছে, মনোরিসাদি বলেছে, একই কথা বারবার করে নতুন করে আপনাদের কাছে বলার কোনো মানে হয় না। সবচেয়ে বড় কথা, আপনারা দেখছেন চারদিকের কি অবস্থা, কি অবস্থার মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে, আমরা কি অবস্থার মধ্যে আছি, আপনারা সবাই কম বেশি দেখছেন। তাই আমি কোনো দীর্ঘ বক্তৃতার মধ্যে যাচ্ছি না। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা জানেন এই ধরনের বড় মিটিং, মিছিল, সমাবেশ এগুলো সাধারণত ভোটের আগে হয়। ভোটের আগে যে কোনো দল থেকে এরকম বড় বড় সভা করে, প্রচার করে, তারপরে ভোট হয়, কেউ জেতে কেউ হারে। ভোট হয়ে যাওয়ার পরে অনেকদিন এরকম মিটিং মিছিল বন্ধ থাকে। আবার যখন পরের ভোট আসে বা বড় কোনো ঘটনা ঘটে রাজ্যে, সেটাকে কেন্দ্র করে আবার বড় বড় সভা ইত্যাদি হয়। কিন্তু এইবার ব্যাপারটা অদ্ভুত পরিস্থিতি। ভোটের আগে আমাদের যে মিটিং মিছিল হয়েছিল, ভোটের পরে তার থেকে বেশি করে বড় বড় সভা সমাবেশ করতে হচ্ছে আমাদেরকে। কেন? একটা বড় কারণ হচ্ছে আমাদের যে ভোটটা হয়েছে, আমাদের আঙুল থেকে এখনো ভালো করে ভোটের কালি ওঠেনি। আমার আঙুলে এখনো কিছুটা কালি রয়েছে, আপনাদের নিশ্চয়ই অনেকের রয়েছে। আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি উঠলো না, তার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেল। এবং গোটা বাংলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন গত 15 বছর ধরে যারা আমাদের উপর অত্যাচার করেছিল, পার্টি অফিস দখল করেছিল, আমাদের শয়ে শয়ে হাজারে হাজারে কমরেডকে মিথ্যে মামলায় জেল খাটিয়েছিল, আমাদের কত কমরেডের প্রাণ গেছে এখানে। এই যেখানে এখানে সভা করছি, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে 2018 সালে পঞ্চায়েত ভোটের আগের দিন মে মাসের 13 তারিখ কমরেড উষা দাসকে, দেবু দাসকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলেছিল। এত কিছু করেছিল এরা কেন? সবকিছুর পেছনে একটাই কারণ, একটাই অজুহাত, কি রাজ্যে বিজেপি এসে গেছে। এখন যদি বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হয়, তাহলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে। তাই আপনার তৃণমূলকে ভালো লাগুক কি খারাপ লাগুক, সব এলাকায় তৃণমূলকে ভোট দিতে হবে। সিপিএম এর কোনো পার্টি অফিস খোলা যাবে না, কোনো পোলিং এজেন্ট বসানো যাবে না, ভোটে কেউ প্রার্থী হতে পারবে না, কংগ্রেসের হয়ে কেউ লড়তে পারবে না, এসএফ এর হয়ে কেউ লড়তে পারবে না, অন্য কোনো দল থাকবে না, খালি তৃণমূল থাকবে। তৃণমূলকে ভোট দিতে হবে, এ পরে বাঁচুন কি না বাঁচুন, তৃণমূলকে ভোট দিতে হবে, নাহলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে। এই বলে 15 বছর ধরে আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি। এই বলে 15 বছর ধরে লুট সন্ত্রাস চলেছে, আমাদের এত কমরেডের উপর মার, খুনোখুনি আক্রমণ হয়েছে। তারপরে ভোট হলো, ভোটে তৃণমূল হারলো, বিজেপি জিতলো। তারপরে আমরা কি দেখলাম? যারা 15 বছর ধরে বিজেপির ভয় দেখিয়ে, যারা 15 বছর ধরে বিজেপির নামে যুদ্ধ দেখিয়ে রাজনীতি করে গেল, আমাদেরকে রাজনীতি করতে দিল না, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে তৃণমূল কংগ্রেসের এই সব কটা লাক্ষর, সব কটা হারাম করে গিয়ে বিজেপির পায়ে গিয়ে পড়লো। আমাদেরকে মমতা ব্যানার্জি বলতেন, ওর চুরি নিয়ে, ডাকাতি নিয়ে, খুন নিয়ে, যা নিয়ে প্রশ্ন করুন একটাই উত্তর, কি না সিপিএম এর কথার উত্তর কেন দেবো? সিপিএম তখন ক্ষমতায় নেই। আর 2021 যখন আমরা কোনো বিধানসভায় কোনো আসন জিতলাম না, আমাদের কোনো বিধায়ক থাকলো না, তখন মমতা ব্যানার্জি তারপর থেকে যা নিয়ে প্রশ্ন করুন একটাই উত্তর, কি তোমার কথা জবাব কেন দেবো, সিপিএম এর কথা কেন শুনবো? সিপিএম তোমার হাতে এখন কজন বিধায়ক আছে? যা বলে গেলাম 5 বছর ধরে শুনতে হলো যে আমাদের হাতে কজন বিধায়ক আছে। তা মমতা ব্যানার্জি আজকে আপনাকে জিজ্ঞেস করছে, আপনার হাতে এখন কজন বিধায়ক আছে? আমরা জিতিনি, আমরা 2021 কোনো আসন জিতিনি, আমাদের কোনো বিধায়ক ছিল না।
আর আপনি আবার 80টা বিধায়ক জিতলেন, তারপর আপনার হাতে কোনো বিধায়ক নেই, ফাঁকা বাড়িতে বসে থাকেন মিটিং দেখে, বাস স্ট্যান্ড না বললেন দেখতে আসেন আপনার বিধায়করা। এখন আপনার এই অবস্থা হয়েছে। আমাদেরকে নিয়ে বলতেন মমতা ব্যানার্জি যে সিপিএম এখন খুঁজে পাওয়া যাবে না, সিপিএম এখন আছে খালি আদালতে আর সোশ্যাল মিডিয়ায়, খালি কোর্টে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। পিসি ভাইপোর অবস্থা দেখুন, ভাইপো এখন কোর্টে ছুটছে গ্রেপ্তারি এড়ানোর জন্য, আর পিসি এখন ঘরে বসে বসে ফেসবুকে ভিডিও করছে, ফেসবুকে জ্ঞান দিচ্ছে। দেখি পরশুদিন দেখি ফেসবুকে ভাষণ দিচ্ছেন যে আমার দলের যারা বিজেপির সঙ্গে লাইন করছে, আমার দলের যারা বিজেপির সঙ্গে সেটিং করছে, তারা সব চুরি করেছে, ওরা চুরি করেছে বলে ইডি সিবিআই এদেরকে ধরতে যাবে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য ওরা বিজেপির সঙ্গে লাইন করছে। আর তো এতগুলো চোরকে এমএলএ করতে কে বলেছিল আপনাকে? যারা চুরি করে বসে আছে, যাদের পেছনে ইডি সিবিআই পড়ে আছে, যারা ইডি সিবিআই একবার ডাকলে নিজের বাপের নাম ভুলে যাবে, সেই লোকগুলোকে ধরে ধরে তৃণমূলের নেতা বানাতে কে বলেছিল? মমতা ব্যানার্জি বলছেন। শুনুন, এরা যে এত চুরি করেছিল আমি জানতাম না। যদি আমি জানতাম এরা চুরি করেছিল তাহলে এদেরকে বিধায়ক করতাম না। নেকা ষষ্ঠী আমার, গোটা পৃথিবী জানে তৃণমূলের লোকগুলো চুরি করতে, খালি একা মমতা ব্যানার্জি জানতেন না। ঘাড়ের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, উনি নাকি জানতেন না যে দলের লোকেরা চুরি করছে। একটা তৃণমূল কংগ্রেসের নেতা গ্রামে গ্রামে দেখেছেন, এই কাকদ্বীপে, এই বকখালিতে, এই একটার পর একটা এখানে পঞ্চায়েত বছরের পর বছর আমরা চালিয়েছি। আমাদের এমএলএ, আমাদের এমপিদেরকে আপনারা দেখেছেন, তাদের কি জীবনযাপন ছিল, তারা কি জামা কাপড় পরতেন, কিভাবে চলাফেরা করতেন, তাদের বাড়ি দপ্তরের চেহারা কি আপনারা দেখেছেন? আর তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েতের মেম্বারগুলোকে দেখতেন, একটা করে পঞ্চায়েতের মেম্বার হওয়ার আগে গরমকালে খালি গায়ে কাঁধে গামছা নিয়ে বসে থাকতো, গায়ে পরাটা জামা থাকতো না, খালি গায়ে কাঁধে গামছা নিয়ে বসে থাকতো। দূর থেকে দেখলে গামছা দেখলে চেনা যেত তৃণমূলের এই লোকটা বসে আছে। তারপর তারা যে পঞ্চায়েতে ঢুকলো মানে কি ভোটে জিতে ঢুকলো না, গায়ের জোরে পঞ্চায়েত দখল করে পঞ্চায়েতে গিয়ে ঢুকলো। পঞ্চায়েতে বসার 1 বছরের মধ্যে কাঁধে আর গামছা থাকতো না, 2 কিলোমিটার দূর থেকে হেঁটে আসতো, গলায় দেখতাম কুত্তার বকলেসের মতো শোনাচ্ছে দুলছে, দেখলে বুঝে যেতাম তৃণমূলের নেতা আসছে। গোটা বাংলা জুড়ে ছবিগুলোকে দেখে দেখে বাংলার মানুষ চিনে গেল টাটা বিড়লা আম্বানির এই সম্পত্তি বাড়ে না, তৃণমূল করলে যে সম্পত্তি বাড়ে। আর একা নাকি মমতা ব্যানার্জি নেকা ষষ্ঠী জানতেন না যারা দলের লোকগুলো চোর। এখন আবার গদ্দারির গল্প শোনাচ্ছেন, বেইমানির গল্প শোনাচ্ছেন, বলছেন এদেরকে আমি এমএলএ করেছিলাম, এমপি করেছিলাম, এরা এখন বিজেপির সঙ্গে সেটিং করে আমার সঙ্গে বেইমানি করছে। তো মমতা ব্যানার্জি, আজ থেকে 30 বছর আগে আপনি কোন কাজটা করেছিলেন? আপনি কি করেছিলেন? আপনাকে কে চিনত? কালীঘাটের একটা কালীর চালের বাড়িতে ছিলেন আপনি, সেখান থেকে নিয়ে গিয়ে আপনাকে কংগ্রেস দেশের নেতা বানিয়েছিল, ভারতবর্ষের মন্ত্রী বানিয়েছিল কংগ্রেস। আপনি কি করলেন? ক্ষমতায় আসার জন্য সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে আপনি বাজপেয়ী সরকারে মন্ত্রী হয়েছিলেন, আপনি এই বাংলায় বিজেপিকে ডেকে এনেছিলেন। আজ থেকে 28 বছর আগে যে কাজটা আপনি করেছিলেন, 28 বছর পরে আজকে সেই কাজটা ঋতব্রত ব্যানার্জি, সেই কাজ সায়ন ঘোষণা করছে। আরে পাপ কারো বাপকে ছাড়ে না, পাপ মমতার বাপকেও ছাড়েনি। একদিন পরে এখন খেয়াল হয়েছিল গদ্দারি বলে। আরে আপনি বেইমানি গল্প কি শোনাচ্ছেন? আপনার থেকে বড় বেইমান কে আছে? এই পশ্চিমবাংলার মানুষের থেকে কি না দিয়েছিল, আর আপনি বাংলাকে কি দিলেন? 15 বছর ধরে বাংলার কলকারখানা বন্ধ করলেন, কৃষকের ফসলের দাম পেতে দিলেন না, শ্রমিককে ঘামের মজুরি দিলেন না। তার বিরুদ্ধে মানুষ মিটিং করবে, মিছিল করবে, লড়াই করবে, সেই মিটিং মিছিল লড়াই করলে তাকে দিনের পর দিন জেল খাটালেন। গোটা বাংলার সরকারি স্কুলগুলোকে বন্ধ করলেন, গোটা বাংলাকে চোরের আখড়া বানালেন। আর তারপরে কি করলেন? আমরা 34 বছর সরকার চালিয়েছিলাম, তারপরে যেদিন চলে গেছিলাম সরকার থেকে, আর কিছু করতে পারি কি না পারি, রাজ্যটাকে বিজেপি মুক্ত রাজ্য করে গেছিলাম। মাথা উঁচু করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, ক্ষমতা থেকে চলে গেছিলাম একদিন, কিন্তু এই রাজ্যে একটা বিজেপি এমএলএ রেখে যায়নি, বিজেপি মুক্ত পশ্চিমবাংলা করে গেছিলাম। আর আপনি মমতা ব্যানার্জি কি করলেন? 15 বছর সরকার চালানোর পরে যখন গেলেন, রাজ্যটাকে বিজেপি সরকার তৈরি করে দিয়ে গেলেন এই রাজ্যে। আপনার থেকে বড় বেঈমান, আপনার থেকে বড় নেমখারাম কে জন্মেছে বাংলায়? আপনাদেরকে বলছি, তৃণমূল চলে গেছে মানে, এবং আমরা তৃণমূলের চোর নেতা নই যে তৃণমূল চলে গেছে বলে হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে ভালো লাগতে শুরু করে দেবে, তৃণমূল চলে গেছে বলে হঠাৎ করে বিজেপির প্রশংসা করতে শুরু করে দেবো। আমরা কমিউনিস্ট পার্টি করি, মাথা উঁচু করে বলছি, আমরা তৃণমূল হেরে গেছে বলে খুশি, কিন্তু বিজেপি জিতেছে বলে আমরা খুশি নই। আমরা চাইনি তৃণমূল হেরে গিয়ে রাজ্যে বিজেপি সরকার আসুক। বিজেপি সরকার এসছে, যা করার ছিল তাই করেছে। ওরা সরকারে এসে প্রথম সিদ্ধান্ত নিল কি, যে বুলডোজার নিয়ে লোকের বাড়ি ভাঙবে। ওরাও জানতো যেখানে আমি বুলডোজার নিয়ে লোকের বাড়ি ভাঙতে যাব, তৃণমূলকে আমি কিনে নিয়েছি, তৃণমূলের নেতাগুলো এখন জেলে যাওয়ার ভয়ে আমাদের পায়ে এসে পড়ছে, মানে এই নয় যে সিপিএম কে কিনে নিয়েছি। যেখানে বুলডোজার নিয়ে যাব
80টা এমএলএ যেটা তৃণমূল থাকবে না, কিন্তু একটা এমএলএ পাবো সিপিআইএম সেখানে রুখে দাঁড়াবে, আর ঠিক তাই হয়েছে। আর সেটা জানতো বলে কি করলো, গোটা বাংলায় এত জায়গা থাকতে প্রথম বুলডোজার নিয়ে গেল কসবাই তপসিয়ায়। কেন না জানেন, তপসিয়া মুসলমান এলাকা, ওখানে সংখ্যালঘু মুসলমান মানুষ বসবাস করে। যেই ওখানে যাবো বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে, অমনি সিপিএম আসবে ওটাকে আটকাতে। আর যেই সিপিএম আসবে ওই ছবি দেখিয়ে বলতে পারবো যে দেখো সিপিএম মোল্লাদের পার্টি মুসলমানের দালালি করে, ও ঠিক মুসলমানদেরকে বাঁচানোর জন্য চলে এসছে। ঠিক সেই রাজনীতি করলো ওরা, আনলো বুলডোজার, আমরা কি আটকালাম, সেই ছবি দেখিয়ে প্রচার করলো যে সিপিএম তপসিয়ায় মুসলমানের দালালি করছে। কি হলো, আমরা চিরকাল বলে এসেছিলাম যে পার্টি মানুষের শত্রু সে হিন্দুরা শত্রু, মুসলমানরা শত্রু। আমরা ভুল বলিনি। রাত পোয়াতে পারলো না, একটা রাত পোয়াতে পারলো না, তার আগে তপসিয়ার ওই বুলডোজার চলে গেল শিয়ালদা স্টেশনে হিন্দু হকারদের দোকান ভাঙতে। সেখান থেকে সেই বুলডোজার চলে গেল হাবড়া থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে হিন্দু হকারদের দোকান, রেলের ধারে, রেলের লাইনের ধারে যে ঝুপড়িতে, যে বস্তিতে হিন্দু গরিব মানুষ বসবাস করেন, সেই বাড়িগুলোকে ভাঙতে। গোটা বাংলা জুড়ে তাণ্ডব চললো, গোটা বাংলা জুড়ে তাণ্ডব চলছে বুলডোজারে। এই বলার আগে মনোনীতরা বলার সময় বলছিল লক্ষ্মী ভান্ডারের কথা, ভোটের আগে বলেছিল আমরা যদি জিতে ক্ষমতায় আসি, সরকার তৈরি করি, ঘরে ঘরে 3000 টাকা করে গিয়ে দিয়ে আসবো, 3000 টাকার প্রকল্প করবো। ওদের রাজনীতি দেখলেন, ভোটের আগে 3000, ভোটের পরে বুলডোজার। যাকে 3000 দেবে বলেছিল তাকে বুলডোজার পাঠিয়ে দিল তার বাড়িতে। হাবড়াতে যেদিন ওরা ঘরগুলোকে ভেঙেছিল, গরিব মানুষ, সবাই তপশিলি নমশূদ্র মানুষ, গোটা এলাকা তপশিলি জাতির মানুষের বসবাস, উদ্বাস্তু মানুষ, ওপার বাংলা থেকে আসা রিফিউজি পরিবারের বসবাস, বাড়ি বাড়ি গিয়ে ভোটের আগে বলে এসেছিল। আমার সেই ভিডিও, এখন যে হাবড়ার ওখানকার এমএলএ হয়েছে, দেখি তার ভিডিও ভোটের আগে ওই বাড়ি গিয়ে সে উদ্বাস্তু পরিবারের কাছে গিয়ে, ঝুপড়িবাসী বস্তিবাসী নমশূদ্র পরিবারগুলোর কাছে গিয়ে বলছিল, আহা তোমার কি কষ্ট করে, মাথার উপর প্লাস্টিকের ছাদ, এত কষ্ট করে এই বর্ষাকাল আসছে, প্লাস্টিকের ছাদে থাকবে কি করে, আমাদেরকে ভোট দাও, তোমাকে আর প্লাস্টিকের ছাদের তলায় থাকতে হবে না। সে মানুষগুলো ভেবেছিলেন বোধহয় এনাকে ভোট দিলে মাথার উপর প্লাস্টিকের ছাদের বদলে পাকা ছাদ হয়ে যাবে, অন্তত পক্ষে টালির ছাদ হয়ে যাবে। ভোটে দিলেন, ভোটে জিতলো। ও বাবা, কথার আসল মানে তারপর বোঝা গেল, বলেছিলেন তোমাকে আর প্লাস্টিকের ছাদে থাকতে হবে না, ভোটের পরে মাথার উপর আর প্লাস্টিকের ছাদটাকেও রাখলেন না, প্লাস্টিকের ছাদটাকেও সরিয়ে দিয়ে ঘরটাকে ভেঙে দিয়ে রাস্তায় বসিয়ে দিলেন। বললেন তুমি অবৈধ বসবাসকারী, অবৈধ দখলদার, তুমি রাস্তায় থাকো। ভোটের আগে স্লোগান দিয়েছিল, জন্ম যদি হিন্দু ফুলে ভোট দেবো পদ্ম ফুলে, যদি হিন্দু হয়ে থাকো তাহলে পদ্ম ফুলে ভোট দিতে হবে। আর ভোটের পরে, ভোটের আগে যে হিন্দু ছিল, ভোটের পরে সে হয়ে গেল অবৈধ দোকানদার, অবৈধ দখলদার, রাস্তায় বসে আছে। ওই এলাকায় যেদিন ওরা উচ্ছেদ করেছিল, পরের দিন থেকে ওখানে আমরা আমাদের পার্টি থেকে ওখানে শ্রমজীবী ক্যান্টিন চালাচ্ছিলাম আমাদের পার্টি অফিসে। সেখানের বাইরে আমাদের পার্টি অফিসটা গত 1 মাস ধরে ওটা আমাদের পার্টি অফিস ছিল না, ওটা হয়ে গেছিল এলাকার মানুষের খাওয়া পড়ার ঠিকানা। আমাদের কমরেডরা টাকা সংগ্রহ করে প্রত্যেক দিন দুবেলা ওখানে রান্না করে গোটা এলাকার উচ্ছেদ হওয়া মানুষকে দুপুরের বেলা, রাত্রিবেলা খাওয়াচ্ছিল। ওখানকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ওখানকার গরিব হিন্দু মানুষ, যাদের কাছে গিয়ে ধর্মের নামে ভোট চেয়েছিল, ভোট পেয়েছিল বিজেপি, সেই সমস্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ওখানে খাচ্ছিলেন। আজকে একটু আগে বুলডোজার দিয়ে সেই পার্টি অফিস থেকে পর্যন্ত ভেঙে দিয়েছে। কেন না, ওই পার্টি অফিসে কেন ওই গরিব মানুষগুলোকে খাওয়ানো হচ্ছিল। খালি মানুষগুলোর ভাতের থালা থেকে ভাত কেড়ে নিয়ে শান্তি হয়নি, অন্য কেউ সেই মানুষকে খাওয়াচ্ছে বলে সেই পার্টি অফিস থেকেও ভেঙে ফেললো। যেন তেন প্রকারে মানুষগুলোকে মারতে হবে, যেন তেন প্রকারে পোকামাকড়ের মতো মানুষগুলোকে মেরে শেষ করতে হবে, যাতে মাইলের পর মাইল ফাঁকা জমি তৈরি করা যায়, আর সেই ফাঁকা জমিগুলোকে আদানি আম্বানির হাতে তুলে দেওয়া যায়। কিন্তু আমরা বলছি, এই পার্টি অফিস ভাঙা 15 বছরে আমরা অনেক দেখেছি। 15 বছর ধরে তৃণমূল আমাদের অনেক পার্টি অফিস ভেঙেছে। আমাদের যে কটা পার্টি অফিস তৃণমূল ভেঙেছিল, আমাদের প্রত্যেকটা পার্টি অফিস আবার তৈরি হয়েছে। কিন্তু আজকে তৃণমূলের পার্টি অফিস নয়, গোটা পার্টিটাই ভেঙে গেছে, কোনোদিন এই পার্টি আর তৈরি হবে না। যারা আজকে আমাদের পার্টি অফিস ভাঙছে, 1 মাসে শীত পালায়নি, 2 মাসেও শীত পালাবে না। যারা আজকে আমাদের পার্টি অফিস ভাঙছে, তাদেরও এই ভবিষ্যৎ দেখার জন্য আর কেউ থাকুক কি না থাকুক, এই বাংলায় আমরা থাকবো।
আইনের গুন্ডা দমন আইনের ভয় দেখাচ্ছে, বলছে নাকি নতুন আইন আনছে গুন্ডা দমন আইন। বিজেপি নাকি গুন্ডা দমন আইন আনছে। বলুন, এরা এমন পার্টি যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বলে আর গোপাল পাঁঠাকে বিপ্লবী বলে, তারা আনছে গুন্ডা দমন আইন। বোঝাই যাচ্ছে আইন কাদের জন্য আনছে। ওই আইনের ব্যাখ্যা না ব্যাখ্যা, কি ভালো কি খারাপ, এখানে সায়ন আছে, ও নিজে আইন যদি আমাদের পারে ভালো বলতে পারবে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি খালি আপনাদেরকে একটা কথা বলছি, ওই যে গুন্ডা দমন আইন দেখি আমাদেরকে কি দেখাচ্ছে, মিথ্যে মামলায় জেল খাটাবে। এই তো মিথ্যে মামলায় আমরা কে না জেল খেটেছি গত 15 বছরে। আমাদের কি জেল খাটার অভাব হয়েছিল গত 15 বছর? আপনি কি জেলের ভয় দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী? শুনুন, আমাদের তৃণমূলের মতো চুরি করে ডাকাতি করে লোকের জমি দখল করে অন্যের পুকুর ভরাট করে সরকারি জমি দখল করে বিল্ডিং বানিয়ে ধর্ষণ করে শ্লীলতাহানি করে আমাদের জেলে যাওয়ার ভয় নেই। তার মানে এই নয় যে আমরা জেলে যেতে পারি না। এই নতুন আইনে হোক কি পুরনো যে কোনো আইনে হোক, গ্রেপ্তার আমরা হতে পারি, জেলে আমরা যেতে পারি, আমরাও জানি। কিন্তু এইটুকু বলে রাখছি, যেদিন জেলে যাব, যদি এই নতুন আইনে 1 বছরের জন্য বিনা বিচারে জেলে যেতে হয়, তাহলেও জানবেন যেদিন জেলে যাব মাথা নিচু করে যাব না, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি যাব না, আবার যেখানে বুলডোজার চলবে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। ওইটা করার জন্য আমরা লাল পতাকা নিয়েছি, ওটা করার জন্যই আমরা কমিউনিস্ট পার্টি করি। আপনি আমাদের আইনের ভয় দেখাচ্ছেন। মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন 15 বছর ধরে, কামদুনি থেকে শুরু করে পার্কস্ট্রিট থেকে শুরু করে আরজিকর, আচ্ছা কামদুনি থেকে শুরু করে পার্কস্ট্রিট থেকে শুরু করে আরজিকর মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন। কোথাও যদি ধর্ষণ হয়, কোথাও যদি ধর্ষণের ঘটনা ঘটে, ধর্ষকদেরকে গ্রেপ্তার করার আগে প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করতে হবে। কামদুনিতে তাই করেছিলেন, আরজিকরে তাই করেছিলেন, কসবা ল কলেজের ঘটনায় তাই করেছিলেন, বারুইপুরের ঘটনায় আবার দেখলেন লায়েক আলী আমাদের পার্টির নেতা, লায়েককে গ্রেপ্তার করেছে একটার পর একটা কেস সাজিয়ে, 27টা মিথ্যে ধারায় কেস দিয়ে লায়েককে জেলে ঢুকিয়েছে। আমরা বলেছি শুভেন্দু অধিকারী 27টা কেন, আপনি 27,000 সেকশন, 27,000টা কেস দিন লায়েকের নামে। লায়েককে আমরা আবার জেল থেকে বার করে সামনে এনে দাঁড় করাবো, লায়েককে জেল থেকে বার করে আমরা লড়াই আবার ফেরত আনবো। আপনার কি করার ক্ষমতা আছে আপনি করে নিন। এই সবে শুরু হয়েছে। আমরা জানি এদের অত্যাচার যত বাড়বে তার বিরুদ্ধে লড়তে গিয়ে পাল্টা শোষণ আমাদের উপর দমন পীড়ন তত বাড়বে। সেটাকে তার মোকাবিলা করেই আমাদেরকে পার্টি করতে হবে, সেটা করার জন্য আমরা প্রস্তুত। ওটা বাংলা জুড়ে আপনারা দেখছেন, ভোটের আগে আমরা বলেছিলাম বিজেপি মানে খালি একটা রাজনৈতিক দল নয়, ওরা বাঙালির খাওয়া দাওয়া থেকে শুরু করে খাদ্যাভ্যাস সবকিছু শত্রু, এমনকি ওরা বাঙালির ধর্মের শত্রু। এখানে আস্তে আস্তে দেখছিলাম অনেক জায়গায় এখন রথ হয়েছে, গতকাল রথ ছিল, এখন বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় এখন রথ বার করেছে। আজকে বকখালি আস্তে আস্তে দেখছিলাম কিছু জায়গায় রথ দেখি, রথের পেছনে ছবি দিয়েছে রথে বড় করে যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের উপর দাঁড়িয়ে হাতে সুদর্শন চক্র, সে রথ নিয়ে চলে যাচ্ছে কৌরবদের দিকে। আরে ভাই, কি পাগলগুলোকে বোঝাবে আমাদের এখানে রথটা জগন্নাথের রথ, এটা কুরুক্ষেত্রের যুদ্ধের রথ নয়। কে পাগল ছাগলগুলোকে বোঝাবে? এটা হচ্ছে ধর্ম। এই রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি পিসির বাড়ি যায়। এই রথে কোনো যুদ্ধ নেই, এই রথে কোনো আক্রমণ নেই, এই রথে কারোর গলা কাটা নেই, এই রথে কোনো বিদ্বেষ নেই, কোনো হামলাবাজি নেই, এখানে ভালোবাসা আছে। জগন্নাথকে, বলরামকে, সুভদ্রাকে সন্তান স্নেহ, একজন মাসি পিসি যেরকম ভাবে নিজের সন্তান তুল্যদেরকে স্নেহ করে, সন্তান তুল্য, এখানে ঈশ্বরকে সন্তান তুল্য ভেবে পুজো করা হয়, তাকে ভালোবাসা হয়, আদর করা হয়। আর সেই রথে ওরা সুদর্শন চক্র বসিয়ে দিয়েছে। যে খালি ধর্ম পালন করলে হবে না, আমার ধর্ম মানে খালি ভালোবাসা প্রেম নয়, আমার ধর্ম মানে তোমার গলা কাটা, ওটা কেমন দেয়, তুই ভয় পাবে আমার দূর থেকে আমার রথ থেকে, এমন রথ আমি চালু করবো। এটা হচ্ছে এদের রাস্তা। আমরা বলেছিলাম এরা আসবে মানে ছলে বলে কৌশলে, যেরকম উত্তর ভারতে আছে নিরামিষ খেতে হবে, গোটা শ্রাবণ মাসে কোথাও আমিষ বিক্রি হবে না, পুজো আচ্ছার দিনে কেউ আমিষ খেতে পারবে না, কোথাও তার মন্দিরের ত্রিসীমানায় মাছ মাংসের দোকান থাকতে পারবে না, সেই নিয়ম চালু করবে, মানুষের খাবার থেকে আমিষ বাদ দেবে। তখন এরা বলেছিল কি, দেখি ওদের এমএলএ তখন যারা প্রার্থী ছিল বড় বড় মাছ নিয়ে প্রচার করছে, বলছে না না বিজেপিকে ভোট দিলে আমি সবার ভয় নেই, তো আমরা মাছ নিয়ে প্রচার করছি। আবার এক প্রার্থী দেখি বসে বটিতে করে মাছ কাটছে, আবার দেখাচ্ছে সে কত বড় মাছ ভক্ত। ভোটে জিতলো, সরকার তৈরি করলো, দেখি বিধানসভায় ঘোষণা করছে তাপস রায় যে বিধায়কদের শপথ নেওয়া হয়ে গেছে,
এবার আপনাদের জন্য দুপুরে খাবার ব্যবস্থা হয়েছে বিধানসভায় সরকারের পক্ষ থেকে, কি না মাছ ভাত। এই বিধায়কগুলো লজ্জা করে না? পাবলিকের ট্যাক্সের টাকায় এমএলএ গুলো বসে বসে মাছ ভাত খাবে, আর আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে গিয়ে মিড ডে মিল খাবে। সেই বাচ্চাগুলোর খাবারের থালা থেকে এরা ইস্কনকে মিড ডে মিল দেওয়ার নামে মাছ কেড়ে নিল, ডিম কেড়ে নিল। কলকাতা দিয়ে শুরু করেছিল, এখন ঘোষণা করেছে গোটা বাংলা জুড়ে নাকি মিড ডে মিল দেবে ইস্কন। মানে গোটা বাংলা জুড়ে কোনো বাচ্চার থালায় আর ডিম পড়বে না। গরিব ঘর থেকে ছেলে মেয়েগুলো স্কুলে পড়তে চায়, কোনো বাচ্চার থালায় আর আমিষ পড়বে না। একটা বড়লোক বাড়ির ছেলে মেয়ের কি আছে, তাকে স্কুলে গিয়ে আমিষ খেতে হয় না, তার বাড়িতে সপ্তাহে 7 দিন আমিষ রান্না হয়। কিন্তু এরকম অনেক পরিবার আছে যে পরিবারের ছেলে মেয়ে স্কুলে যায় মানে মিড ডে মিলের ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন ডিমটাই তার একমাত্র আমিষ খাবার। যদি কখনো একদিন মাছ হয়, ওইটুকু তার মাছ খাওয়ার সৌভাগ্য হয়। এরকম অনেক গরিব পরিবার রয়েছে, বাচ্চাগুলো খাবার থেকে আমিষ চলে গেল। তার থেকে বড় কথা, এই বাংলা জুড়ে 2.5 লক্ষ মিড ডে মিল শ্রমিক, আমাদের 2.5 লক্ষ মা, আমাদের 2.5 লক্ষ দিদিরা বোনেরা যারা মিড ডে মিল শ্রমিক, মিড ডে মিলের কাজ করেন। 12 মাস বছরে কাজ, এমনি মাইনে পান 9 মাস 10 মাসে। যখন স্কুল ছুটি থাকে মজুরি পান না, 3 মাস 4 মাসের মাইনে একবারে পান। ওই কটা সামান্য টাকা মাইনে গোটা বাংলা জুড়ে 2.5 লক্ষ আমাদের মা বোনের চাকরি চলে গেল, কাজ চলে গেল, মিড ডে মিল শ্রমিকের মজুরি বন্ধ হয়ে গেল। এগুলোকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নেবো? এগুলোকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আর এগুলোর প্রতিবাদ করলে ওরা আমাদেরকে গুন্ডা দমন আইনে জেলে ভরানোর হুমকি দেবে। দরকার হলে জেলে যেতে হলে জেলে যাব, মাথা উঁচু করে হাসতে হাসতে যাবো, তবু এই মামার বাড়ির আবদার সহ্য করা যাবে না বাংলায়। এর বিরুদ্ধে যে লড়াই করার, এই লড়াই আমাদেরকে লড়তে হবে, একসঙ্গে সবাই মিলে লড়তে হবে। আমার কথাকে আমি আপনাদের কাছে শেষ করছি দুটো কথা বলে। প্রথম কথা, আমরা অত্যন্ত খুশি, অনেক মানুষ এখানে এসে নতুন করে আমাদের পার্টিতে যুক্ত হচ্ছেন। এখানে বলে নয়, গোটা বাংলা জুড়ে হচ্ছে। আজকে অনেকে যুক্ত হলেন, যুক্ত হওয়ার জন্য আরো অনেক এসেছেন। দেখুন, এটা হওয়ারই কথা, কারণ আমরা জানি যারা তৃণমূল করেছেন সবাই যে তৃণমূলকে খুব ভালোবেসে করেছেন এমন নয়, অনেককে বাধ্য হয়ে করতে হয়েছে। এলাকায় আর কোনো পার্টি নেই, হ্যাঁ চাপে করতে হয়েছে অনেককে। এলাকায় আর কোনো দল নেই, সেই জন্য করতে হয়েছে। অনেককে এরকম অনেক ভয় দেখানো হয়েছিল যে তৃণমূলের মিটিং মিছিলে না গেলে তোমার বাড়ি তৈরির টাকা পাবে না, তোমার বইয়ের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, তোমার মেয়ে স্কুলে কন্যাশ্রী পাবে না, তোমার এই হবে না সেই হবে না, সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে, রেশন কার্ড বাতিল হয়ে যাবে, জব কার্ড হবে না। এরকম চাপ দেওয়া হয়েছিল, ভয় ভক্তিদলকে করতে হয়েছে। তাদের সবাইকে বলছি, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমরা জানি এই মানুষেরা কেউ খারাপ মানুষ নন, তারাও তৃণমূলের পাপের, তৃণমূলের যে অপরাধ তার ফলে তারাও বিরক্ত ছিলেন। তারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা অত্যন্ত খুশি। আমরা তাদের সবাইকে বলছি, আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে, কোনো সাধারণ কর্মীর বিরুদ্ধে নয়। আপনারা সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করব। আরো শক্তিশালী কমিউনিস্ট পার্টি এবং আরো উন্নত পশ্চিমবাংলা আমরা একসঙ্গে তৈরি করব। তার পাশাপাশি এরকম অনেক আছেন, আমরা জানি হয়তো একটু দূরে আছেন তারা এখনো পর্যন্ত, যেমন অনেক মানুষ আছেন এই সমস্ত এলাকায় যারা হয়তো গত 6 মাস 1 বছর বিজেপিও করেছেন। এইসব এলাকায় করেছেন, তার কারণটা হচ্ছে যত বিধানসভা ভোট এগিয়ে এসেছিল তাদের মনে হয়েছিল তৃণমূলের অত্যাচার নেওয়া যাচ্ছে না, তৃণমূলকে যদি তাড়াতে হয় বিজেপিকে দিয়ে তাড়াতে হবে। বিজেপি জিতেছে, কেউ কেউ বিজেপি করেছিলেন, বিজেপিকে সমর্থন করেছিলেন, কিন্তু তারা তাদের পরিবার বহু পুরনো বামপন্থী পরিবার। আমরা তাদের কাছেও বলছি, আজকে বিজেপি চেহারা দেখছেন, জেতার পরে বললো দুপুর 12টার পরে কেউ আমাদের দলে আসতে নেব না। বিকেল 4 মে দুপুর 12টার পরে বিজেপি জিতছে বলে অনেকে বিজেপি হচ্ছে, এদেরকে আমরা দলে নেব না। পরে দেখলেন বিকেল 5টার সময় বিজেপিতে ঢুকলো, সন্ধ্যে 7টায় তৃণমূলের লোকগুলো এমপি হয়ে গেল। তাও দেখলেন আপনারা, বিজেপিও কোন দিকে যাচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। তাই তৃণমূলকে হারানো ছিল, হারানো হয়ে গেছে। কিন্তু আমাদের পরিবার, আমাদের পুরনো পার্টি পরিবার, আমাদের সমর্থক, আমাদের ভাই বোন যারা আছেন, যারা খালি একবার তৃণমূলকে হারাবেন বলে অন্য কোনো দলে গেছিলেন, তাদের কাছে আমরা খোলা মনে আবেদন করছি, নিজের পার্টির কাছে ফিরুন, নিজের পার্টির সঙ্গে আসুন। একসঙ্গে আমাদেরকে এখন সামনে অনেক পথ চলতে হবে। যারা পঞ্চায়েত চালাচ্ছেন, মাথার উপরে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএ গুলো সমস্ত এদেরকে পথে বসিয়ে চলে গেছে। বহু পঞ্চায়েত গোটা বাংলা জুড়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, আরো অনেকে যুক্ত হতে চাইছেন। সবাইকে স্বাগত। কিন্তু একটাই কথা, পঞ্চায়েত চালিয়েছেন এতদিন তৃণমূলের হয়ে, কিভাবে চালিয়েছেন জানি না। যদি ভাবেন যে সিপিআইএম এর নামে পঞ্চায়েত তৈরি করে চুরি করবেন, সিপিআইএম এর নামে পঞ্চায়েত তৈরি করে কাটমানি খাবেন, ওই সমস্ত হচ্ছে না। যদি সিপিআইএম করার থাকে, বামপন্থী পঞ্চায়েত চালানোর থাকে, একটা নয়া পয়সা নিজের পকেটে ভরা যাবে না। জনগণের উন্নয়নের প্রত্যেকটা নয়া পয়সায় জনগণের জন্য কাজ করতে হবে। দরকার হলে
পকেট থেকে পয়সা দিয়ে মানুষের জন্য কাজ করতে হবে, কিন্তু কাজ করার নামে একটা পয়সা নিজের পকেটে ভরা যাবে না। ওইটা জেনে যিনি আমাদের সঙ্গে আসতে চান তার জন্য আমাদের পার্টি অফিসের দরজা খোলা। আমাদের সবাইকে আবেদন করছি আমাদের সঙ্গে আসুন। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, দেখুন এরকম একটা কথা এখন শোনা যায়, দেখবেন চারদিকে যে সামনের লোকসভা ভোটে বিজেপি হারবে, চারদিকে যা বিজেপি সমালোচনা হচ্ছে, ছাত্রছাত্রীরা রেগে গেছে দেশ জুড়ে, পরীক্ষার পেপার লিক হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এত অসুবিধা হচ্ছে। কিন্তু একটা ব্যাপার কি, বিজেপি সমস্ত সিস্টেমকে নিজের পকেটে ভরে রেখে দিয়েছে। তাই যদি ব্যালটে ভোট হয়, যদি ব্যালট পেপারে কাগজে ভোট হয়, তাহলে বিজেপি হেরে যাবে, যদি পঞ্চায়েতের মতো সিস্টেমে ভোট হয়। কিন্তু যদি মেশিনে ভোট হয়, তাহলে বিজেপিকে হারানো যাবে না। বিজেপি ইভিএম টিভিএম সমস্ত এমন ম্যানেজ করে রেখে দিয়েছে, ইলেকশন কমিশনকে এমন পকেটে ভরে রেখে দিয়েছে। আপনাদের বলছি, আজ থেকে 2-3 মাস আগে এই কথাটা তৃণমূলকে নিয়েও ভাবতাম। তৃণমূল বোধহয় এমন ভাবে সব সিস্টেম পকেটে ভরে রেখেছে, তৃণমূলকে হারানো যাবে না। দেখলাম তো, যখন গণেশ উল্টায় তখন সব উল্টায়। তেমন বলছি আপনাদেরকে, ভাববেন না যে সব সিস্টেম আজকে বিজেপির পকেটে আছে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন যে রেলের যেখানে উচ্ছেদ হচ্ছে, আমরা চলে যাচ্ছি, আটকাচ্ছি, কোথাও আটকাতে পারছি, হয়তো কিছু জায়গায় আটকাতে পারছি না, কিন্তু চলে আমরা যাচ্ছি, কোনো জায়গায় আপনারা দেখেছেন আমরা ফাঁকা মাঠ পাচ্ছে না। মাঝরাত্রি বেলা হোক, যখন হোক, ওরা বস্তি উচ্ছেদ করতে যাচ্ছে, গরিবের দোকান ভাঙতে যাচ্ছে, লাল পতাকা নিয়ে আমাদের পার্টির 10-15 জন নয়, 200 জন 300 জন নয়, কয়েক হাজার কমরেড জড়ো হয়ে থাকছে। এটা কি করে হচ্ছে? আমরা আগে থেকে কি করে জানছি যে কখন কোথায় উচ্ছেদ হবে? আমাদের তো জানার কথা নয়। উচ্ছেদ তো এরকম ভাবে আগে থেকে বলে করে হয় না। উচ্ছেদের নোটিশ আপনারা অনেকে দেখেছেন, নোটিশ দিয়ে দেয় যে অমুক তারিখ অব্দি সময় দেওয়া হলো, তার মধ্যে সব দোকান থেকে সরিয়ে নাও, তার মধ্যে তোমার বাড়ি ভেঙে দাও, যদি ভাঙো দোকান সরাও, ঠিক আছে, নাহলে তারপরে যে কোনো সময় আমরা ভেঙে দেবো। কিন্তু তাহলে কবে? ধরুন আমি বললাম যে সামনের 20 তারিখের পরে নোটিশ আছে যেখানে সব দোকান ভেঙে দেওয়া হবে। 20 পরে সেটা 21-এ ভাঙা হবে, না 25-এ, না পরের মাসে ভাঙা হবে, এটা তো বলা থাকে না। সকাল 10টায় ভাঙতে যাবে, নাকি দুপুর 12টায়, না বিকেল 4টায়, না সন্ধ্যে 8টায়, না রাত 2টায়, সে তো বলা থাকে না। তাহলে আমরা কি করে আগে থেকে জেনে যাচ্ছি? ওদের লক্ষ্যই থাকে কিচ্ছু না বলে হঠাৎ করে চলে যাবে, বুলডোজার নিয়ে, পুলিশ নিয়ে নামবে, ভাঙবে, 10 মিনিটের মধ্যে ভেঙে বেরিয়ে যাবে, যাতে লোক জড়ো হতে না পারে, বিক্ষোভ দেখাতে না পারে। এটাই ওদের পরিকল্পনা থাকে। তারপরও আমরা যাচ্ছি, তার কারণটা হচ্ছে রেলের ভেতর থেকে, কেন্দ্রের সরকারের দপ্তর থেকে, ভেতর থেকে আমাদেরকে এই খবর দেওয়া হচ্ছে। বড় বড় অফিসাররা, রেলের অফিসার হতে পারেন, আরপিএফ এর অফিসার হতে পারেন, পুলিশের অফিসার হতে পারেন, অফিসাররা আমাদেরকে গোপনে ফোন করে বলছে যে শুনুন, আমরা যাচ্ছি ওখানে উচ্ছেদ করতে, ভাঙতে, সরকারি চাকরি করি, ওপর থেকে নির্দেশ এসছে, নির্দেশ পালন করতে হবে, আমাদেরকে যেতে হবে। কিন্তু আপনাদেরকে বলছি, মন থেকে যেতে চাই না, মন থেকে কাজ করতে চাই না। আমার নিজেরও একটা পরিবার আছে, আমি একটা সরকারি চাকরি করে আমার পরিবারের পেট চালাচ্ছি, আর একজন মানুষ হয়তো একটা দোকান চালিয়ে নিজের পরিবারকে টানছে। আজকে আমি কি করে তার ভাতের থালায় লাথি মারবো? সে আমার কোন শত্রুতা করেছে যে আজকের দিনে একজন মানুষ করে কামড়ে খাচ্ছে, তার উপার্জনটাকে শেষ করে দেবো? আমার নিজের সন্তান আছে, আজকে যদি একজন গরিব মানুষের বস্তি ভেঙে, একজন গরিব মানুষের ঝুপড়ি ভেঙে তার ছোট বাচ্চাকে রাস্তায় বসিয়ে দিয়ে আসি, বাড়ি ফিরে আমি নিজের সন্তানের সামনে দাঁড়াবো কি করে? কিন্তু সরকারি চাকরি করি, পেটের দায়ে যেতে হচ্ছে, যাচ্ছি। কিন্তু আপনাদেরকে খবর দিচ্ছি, আগে থেকে আপনাদেরকে খবর দিয়ে রাখলাম, আমরা বুলডোজার নিয়ে যাচ্ছি, আপনারাও লাল পতাকা নিয়ে পৌঁছুন, যাতে আপনারা সামনে দাঁড়িয়ে আমাদেরকে আটকে দিতে পারেন। আমরা চাই না আর এক পায়ে হতে। আমরা বলছি, এই যে সিস্টেম, ইলেকশন কমিশন হতে পারে, রেল হতে পারে, আইন আদালত হতে পারে, এই গোটা যে ব্যবস্থা আছে, এমন নয় যে গোটা ব্যবস্থা আজকে মোদির পকেটে আছে। যত দিন যাবে ওদের হাত থেকে ব্যবস্থা আরো বেরোবে। মানুষের মধ্যে রাগ যে তৈরি হচ্ছে, এই রাগ যত বাড়বে, সরকারি অফিসার, সরকারি কর্মচারীরাও জানবে যে এই সরকারের সঙ্গে থাকলে ভবিষ্যতে জনগণের ক্ষোভ তাদের উপর আসছে পড়বে। তাই এই সিস্টেম মোদির পকেটে থাকছে না, এই সিস্টেম মোদির পকেটে থাকবে না। সবাই একজোট হন, যা হওয়ার হয়ে গেছে, সামনের দিনে লড়াই আমাদেরকে একসঙ্গে লড়তে হবে। আমরা মানুষের ভাতের থালায় টান পড়তে দেব না, আমরা মানুষকে কাজ হারাতে দেব না। সামনের 2028 পঞ্চায়েত, 29 লোকসভার লড়াই আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়ে জনগণের সরকার, জনগণের পঞ্চায়েত তৈরি করব। তার জন্য কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করুন। আপনাদের সবার কাছে আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।